এটা তো প্রায় জুনের শেষের দিক। আমার রুমমেটরা ভীষণ হেল্পফুল, বলার মতো না। সেই সময় টেবিলে বসে খাচ্ছিলেন আমার সেই হেল্পফুল রুমমেটরা। লাস্ট 5 মাস আমার কোনো রকম কোনো ইনকাম নেই। হাই, আমি ব্যাপ্তি, আবার চলে এসেছি আরেকটি ভিডিও বানাতে। আজকের টপিক মানে আজকে যেটা নিয়ে আমি আলোচনা করব আমার এই প্রেগনেন্সি জার্নির, সেটা হচ্ছে স্ট্রেস। মানে এই টাইমে বলে যে স্ট্রেস রিলিফ থাকতে, কোনো রকম কোনো স্ট্রেস না নিতে, তাতে বাচ্চার ক্ষতি হবে, সবসময় হাসি খুশি থাকতে। তো তাই আর কি আমি চেষ্টা করছি। তো বাট কি কি আমার লাইফের স্ট্রেস আছে সেই জিনিসগুলো আমি একটু বলবো। ফার্স্ট অফ অল, 1 নাম্বার, বাড়ি যেতে না পারা। যেটা বলছিলাম আমি আগের ভিডিওতেই, যে ডাক্তার বারণ করে দিয়েছে ট্রাভেলিংটা। তো সেই জন্য আমি মানে অলরেডি, এটা তো প্রায় জুনের শেষের দিক। তো আমি প্রায় 2 মাসের উপর বাড়ি যাইনি। খুব চাপে, মানে বাড়ি না যাওয়াটা খুবই আর কি, মানে এই টাইমে বলে লোকে পাশে হচ্ছে নিজের লোকজন থাকবে, তো আমার ক্ষেত্রে সেটা টোটালি উল্টো, প্রায় বলা যায় একা। এবার হ্যাঁ, হাজবেন্ড ডাক্তার দেখানোর সময় 2বার এসছিল। ডেফিনেটলি ওর পক্ষেও তার এখানে থাকা সম্ভব না, আর এখানে থাকবেই বা কোথায়। ঠিক আছে, আমি তো এখানে মেসে থাকি। তো এবার সেই ক্ষেত্রে মানে ওই নিজেকেই নিজে কনসোল করতে হয় সবকিছুতে, নিজের কাজ নিজেই করতে হয়। তো সেই জায়গাটা খুব টাফ। মানে ঠিক আছে, মানে হয়ে যাচ্ছে, হচ্ছে না তা না, বাট ওই আর কি, ওটা একটু মানে বেশ মানে করতে হচ্ছে। আচ্ছা, 2 নাম্বার, সেটা হলো এই যে নিজেকে নিজে সব কাজ করতে হচ্ছে, সেটাতে একটা সব সময় একটা টেনশন কাজ করছে যে কিছু ক্ষতি হয়ে যাবে না, তো কিছু হয়ে যাবে না। মানে আমার এখানে মেসে শাওয়ার নেই, বালতির জলে স্নান করতে হচ্ছে। এবার আমি জানি ডেফিনেটলি আগেকার দিনে মা কাকিমারা প্রচুর কাজ করতো, বাট তাও একটা, যেহেতু আমার ওই কমপ্লিকেশনের গল্প আছে, তো একটা ভয় তো সবসময় কাজ করছে যে ক্ষতি হয়ে যাচ্ছে না, তো এই ঝুঁকে এটা কাজ করছি, এই বালতিতে এটা টেনে নিয়ে যাচ্ছি, ভারী জিনিস টানছি না, অবশ্যই করছি না, বাট ন্যূনতম ডেইলিকার জামা কাপড় তো ভেজাতে হচ্ছে। তো সেগুলো যেন একটু যেমন ভয় লাগছে। আচ্ছা, আরেকটা যেমন এই বাড়ি যেতে না যাওয়ার জন্য যে মানে কষ্টটা, বাড়ির লোকজনদের পাশে না থাকা, সেটা আমার কাছে খুব পেইনফুল, মানে খুব গিল্ট ফিল হচ্ছে। যেমন রিসেন্ট আমার মায়ের রিটায়ারমেন্ট হলো, তো সেটাতে ইচ্ছে ছিল পাশে থাকবো, বাট সেটা থাকতে পারিনি। আর তো ওই আর কি, সেই সব মিলিয়ে তো আছেই। আচ্ছা, আরেকটা জিনিসের টেনশন হচ্ছে সবসময়, সেটা হচ্ছে যেহেতু আমাকে বলছিলাম আমি আগেই যে ট্রাভেল করতে হয়, মানে দমদম টু উল্টোডাঙা, উল্টোডাঙা টু সল্ট লেক, তো এতটা আমাকে ট্রাভেল করতে হয়। তো সেই ডেইলি বেসিসেই, তো সেই ট্রাভেলে বেবির কোনো ক্ষতি হয়ে যাচ্ছে কিনা সেটার যেমন একটা সবসময় টেনশন থাকছে। আরেকটা সবসময় সব থেকে বড় স্ট্রেস যেটা বলতে পারি, সেটা হচ্ছে কি খাচ্ছি, তাতে পুষ্টি পাচ্ছে তো। মানে আমি মেসে থাকি, মানে মেসেই খেতে দেয়, তো মেসের খাবার কেমন হয় সবার আশা করি আইডিয়া আছে কম বেশি। ঠিক আছে, তো এবার হ্যাঁ, এটা ঠিক আমার জেঠিমাকে জানিয়ে গেছে আমার হাজবেন্ড একটু যে টেক কেয়ার করার জন্য, বাট ঠিক আছে, তার পক্ষেও তো সম্ভব না, এতগুলো মেয়েকে দেখতে হয়। তো সেই জায়গাটা আমি ভীষণ চাপে আছি। এবার হ্যাঁ, ফল খাচ্ছি, এবার আমাকে কিনে খেতেই পারি বা এরকম একটা কথা। তো এবার সেই ক্ষেত্রে ফল খাচ্ছি, পেয়ারা খাচ্ছি, বাড়ি থেকে আম ফল লেবু এই সমস্ত পাঠাচ্ছে, মানে যখনই হাজবেন্ড আসছে তখনই পাঠাচ্ছে, তো সেগুলো খাচ্ছি। তো এই আর কি, সেটা যেমন একটু খুবই তাও চাপে আছি যে ঠিকঠাক পুষ্টি, মানে প্রোটিনটা সাচ তো যাচ্ছে না ঠিকঠাক ভাবে, তো কিনে আর কত খাওয়া যায়। ধোসা ইডলি না হয় বিকেল বেলার খাওয়াটা, আগে রুটি খেতাম মেস থেকে, সেটা এখন রুটি বন্ধ করে দিয়েছি কারণ রুটিতে গ্যাস হয়ে যাচ্ছে। তো ওই বিকালবেলা ইয়ে কিনে খাচ্ছি, যে ধোসা ইডলি ধোকলা এরকম আসবে, কিন্তু প্রতিদিন তো আর এগুলো বাইরের খাবার কিনে খাওয়া যাচ্ছে না। তো এটা একটা যেমন ভীষণ চাপে আছি। আচ্ছা, নেক্সট, এবার সব থেকে বড় পয়েন্ট, ওই যেটা বলছিলাম না, আমার রুমমেটদেরও বলিনি। আচ্ছা, আমার রুমমেটরা ভীষণ হেল্পফুল, বলার মতো না, এত হেল্পফুল। ঠিক আছে, মানে তারা এত হেল্পফুল যে তারা লাস্ট 6 মাস ধরে আমার সঙ্গে কথাই বলে না। তারা এত ভালো, কেন বলে না আমি জানি না, কি দোষ করেছি, ডেফিনেটলি হয়তো আমি ভয়ঙ্কর কিছু করেছি। আমার জ্ঞান তো আমি করার মধ্যে করেছি হচ্ছে, ওদেরকে ওরা প্রচুর পরিমাণে খাবার নষ্ট করে, জল নষ্ট করে, সেটাতে আমি আপত্তি জানিয়েছিলাম। আর আমি ওদের বক্তব্য অনুযায়ী আমি ভীষণ সিরিয়াস, আমি হাসি না, আমি মজা করতে পারি না।
এটা হচ্ছে আমার অপরাধ। এবার সেই অপরাধের জন্য না ভগবান জানে কিসের জন্য তারা বিগত ডিসেম্বর মাস থেকে আমার সাথে কথা বলে না। ঠিক আছে, মেনে নিলাম। মানে আমি কি এমন, মানে এগুলো ঠিক আছে, এটা তো ঠিক আছে, মানে একটা দারুণ পরিবেশে আছি সেটা বলছি। কিন্তু মানে যেটা একটা মানে একটা একদিনের ঘটনাটা আমি বলছি, তাহলে বোঝা যাবে যে আমি কিরকম পরিবেশে আছি আর কি। এপ্রিল মাসের মোটামুটি শেষের দিকে মনে হয় সম্ভবত। আমাদের ল্যাবের একজন মানে একটা ল্যাবের ফ্রেন্ড, সে এসছিল, সে অস্ট্রেলিয়ায় থাকে, আর একটা দাদা সে ইউকে তে থাকে, তারা দুজন এসছিল। তো সে হচ্ছে আমাদের ট্রিট দিতে তারা দুজন আমাদের নিয়ে গেছিল, আমি আর গৌরব দা আর ওরা দুজন। এবার ফেরার সময় যার কথা বলছিস তার বাড়ি দমদমেই, তো দমদমেই নাগের বাজারের দিকে। তো সে আমাকে ড্রপ করে দেয়। ঠিক আছে, মানে আমাকে আর অরিত্রদার বাড়ি যেহেতু দমদমে, তো আমাদের দুজন, ও নিজে গাড়ি নিয়ে এসেছিল, ন্যানো করে এসেছিল। তো এবার নামার সময় পিছনের সিটে আমি আমি সামনের সিটে বসেছিলাম, পিছনের সিটে আমার ব্যাগ ছিল। এবার দমদম মানে স্টেশনের এরিয়াটা মিত্র ক্যাফের সামনে, ভয়ঙ্কর জ্যাম, মানে যারা জানে রাস্তাটা চেনে তারা বুঝতে পারে যে ওখানে গাড়ি দাঁড় করানো কি ডিফিকাল্ট ব্যাপার। তো যাই হোক, এবার পেছনের সিটে আমার ব্যাগটা ছিল, আমি নেমে ব্যাগটা বার করতে গিয়ে এটা দেখলাম কাগজ। তো আমার সামহাও মনে হলো কাগজটা বুঝে হয়তো আমারই, তো আমি ঝুঁকে, কাগজটা একটু দূরে ছিল, আমি ঝুঁকে কাগজটা নিতে নিয়েছি। আমি ব্যাগ নিচে গাড়ি থেকে নেমে পেছনে আমার ব্যাগটা নিতে চাই। এবার ও হচ্ছে ভেবেছে, মানে আমার বন্ধু যার কথা বলছিলাম যে গাড়ি চালাচ্ছিল, সে ভেবেছে যে সামহাও আমার জিনিস নেওয়া হয়ে গিয়েছে। ঠিক আছে, তো ওর কোনো দোষ নেই, মানে ওই জায়গাটা এতটাই মানে ক্রাউডেড, মানে গাড়ি দাঁড় করানো খুব চাপের, মানে পুলিশ যে কোনো মুহূর্তে ধরবে। তো এবার ও বুঝতে পারেনি। হ্যাঁ, এবার আমি পেছন থেকে জিনিস বার করছিলাম, সেই মোমেন্টেও গাড়িটা স্টার্ট করে দেয়। এবার গাড়িটা মানে পেছনের চাকাটা, একটা চাকা গোটাটাই আমার ডান পায়ের উপর দিয়ে চলে যায়। ঠিক আছে, যাই হোক, আবার ইমোশনাল হয়ে যাচ্ছে একটু। তো যাই হোক, গোটাটাই ডান পায়ের উপর দিয়ে চলে যায়। লাকিলি আমি মানে সেই মোমেন্টেও মানে আমি ওকে তখন, ও তো পুরো ভয় পেয়ে গেছে, আমি কি হয়েছে নিয়ে যাবে ডাক্তার কাছে, না না ঠিক আছে তুই বেরো, এখানে তুই গাড়ি দাঁড় করাতে পারবি না। ওকে বার করে, বাট অরিত্রদা যে আমার সঙ্গে ছিল, অরিত্রদা আমাকে সঙ্গে নিয়ে হচ্ছে একটা ওষুধের দোকানে গেল। তো ওষুধের দোকানে দেখে বললো যে না, সম্ভবত ভাঙেনি, কারণ ভাঙলে তুমি এত স্থির থাকতে পারতে না। এবার পা ফুলে গেল, ডেফিনেটলি পা তখনই ফুললো, ব্যথাও হালকা করছিল। অরিত্রদার সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা জলের বোতল দৌড়ে নিয়ে এলো, জলটা দিলাম। তো এবার ব্যথা করছিল, কিন্তু ডাক্তার তো না, মানে ওখানে দোকানে যারা ছিলেন ওরা বললেন যে না না ভাঙেনি, ভাঙলে তুমি সহ্য করতে পারতে না। তো যাই হোক, একটু বসে নিয়ে আমি রিক্সা করে মেসে এলাম। তো মেসে ঢুকে, মানে যেখানে এত গল্প আর কি, আমি যখন নিচে, মানে আমাদের মেসটা 3-4 তলা, তো 3 তলায় থাকি আমরা। তো নিচের তলায় খাবারের জায়গা। এবার সেখানে আমি আমার যে মেস ওনার জেঠিমা, তাকে বলছি যে জেঠিমা এরকম এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আমি খাবারটা, মানে আমার যেহেতু রাতে তখনও মানে খাওয়া হয়নি, হ্যাঁ ডিনারটা বাকি ছিল, খাবারটা থালাটা আমি তো নিজেকে, আমাকে সিঁড়ি দিয়ে ধরে ধরে নিয়ে যেতে হবে, তো খাবারটা আমি নিয়ে যেতে পারবো না। এবার সেই সময় টেবিলে বসে খাচ্ছিলেন আমার সেই হেল্পফুল রুমমেটরা, খুব ভালো হেল্পফুল রুমমেটরা। তারা কিন্তু সবটা শুনলো, মানে জাস্ট পাশেই, মানে এমন না যে মানে টেবিল আর কিচেন যেখানে জেঠিমার সঙ্গে কথা হচ্ছে সেটা পাশাপাশি, শোনা যাবে না সেরকম না। আমি অনেকবার বলছি, জেঠিমা একটু বুঝতেও তখন অসুবিধা হচ্ছিল যে কি বলছে, তুই কি এসে খাবি এসে খাবি। আমি বলছি জেঠিমা আমি উঠতে পারছি, নিজেকে নিয়ে আগে উঠি, তো আমি থালাটা কি করে ধরবো। এবার সেই আমার রুমমেটরা এত হেল্পফুল, এবং তাদের আমি যে কি ক্ষতি করেছি জানি না, তারা এতটা মানবিকতা সেদিন দেখালো, কেউ একটা বারের জন্য বলল না যে ঠিক আছে তুই যা, তোর থালাটা আমি নিয়ে যাচ্ছি, বা আমরা কেউ নিয়ে যাচ্ছি। মানে দ্যাট ডে ওয়াজ, আমার কিছু বলার নেই। একটু দাঁড়ান 1 মিনিট। তাহলে বোঝা গেল আমি কিরকম পরিবেশে থাকি। আমি জানি না আমার পুচকুটার কি এই পরিবেশের জন্য কিছু ক্ষতি হয়ে যাচ্ছে কিনা, বাট ঠিক আছে, আমি তাও চেষ্টা করছি হ্যাপি থাকার। কিছু করেন, ডেফিনেটলি আমি ওদের হয়তো বিশাল ক্ষতি করেছি, মানে যিনি খুন তো করে ফেলিনি, মানে যার জন্য এরকম, মানে এটা একটা এক্সাম্পল ছিল, এরকম প্রচুর এক্সাম্পল আছে, বাট মানে এই দিনেরটা হাইট, কিছু বলার নেই এরপরে আর কি। চোখ মুখ ধুয়ে আসলাম, কান্নাকাটি করা ঠিক না না এই সময়। যাই হোক, আচ্ছা, আর স্ট্রেসের লাস্ট পয়েন্ট, এটা লাস্ট নট বাট নট লিস্ট, সেটা হচ্ছে
স্ট্রেস নিতে চাইছি না, বাট ওই আর কি লাস্ট 5 মাস আমার কোনো রকম কোনো ইনকাম নেই। ইনকাম নেই বলতে বলে আমি বেকার নই, ঠিক আছে, হ্যাঁ ইনকামের সোর্স তো হয়তো এই মুহূর্তে বেকারই লাগছে। ব্যাপারটা হচ্ছে আমি গত ফেব্রুয়ারিতে যেটা বলছিলাম যে আমার প্রফেশন আমি এখন প্রজেক্ট সায়েন্টিস্ট। আফটার পিএইচডি আমি টেকনো ইউনিভার্সিটি জয়েন করেছিলাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তারপর সেখান থেকে আমি গত ফেব্রুয়ারি বোস ইনস্টিটিউটে প্রজেক্ট সায়েন্টিস্ট পোস্টে জয়েন করি। সো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এটা জুন চলছে, জুনের শেষ। তো এই 5 মাস আমি কোনো রকম কোনো আমার যে রেমুনারেশনটা যেটা ছিল সেটা আমি এখনো অবধি পাইনি। এবার এটা আমার একার বলছি না, মানে আমাদের ফান্ডিং এজেন্সি ডিবিটি যারা এই লাইনে আছে তারা হয়তো এই আইডিয়াটা করতে পারবে, যে এই ধরনের মানে রিসার্চের সঙ্গে যারা আছে তারা হয়তো আইডিয়া আছে যে এই ধরনের ফান্ডিং এজেন্সিতে টাকা দিতে ডিলে করে, বাট এইরকম ডিলে করে মানে সেটা এখন খুবই মানে মুশকিলে পড়ছি। মানে আমি তো আছি ঠিক আছে, আমার 5 মাস, আমাদের ইনস্টিটিউটের এমন কয়েকজন আছে যাদের প্রায় 7 মাস হয়ে গেছে। আবার শুনতে পাচ্ছি কিছু কিছু বলে মানে ইন্ডিয়াতে ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট আছে যারা 1.5 বছর মতো টাকা পায়নি। আমারই পরিচিত একটা দাদা, সে বলে 10 মাস টাকা পায়নি। তো রিসার্চের অবস্থা খুবই খারাপ ইন্ডিয়াতে বর্তমানে। তাহলে সেই হিসাবে বলতে পারি মানে ডিবিটি, ডিএসটিরও আমার একটা টাকা আটকে আছে, সেটাও আমি পাইনি। ডিবিটিরও সেম, 5 মাস হয়ে গেল পাইনি, জানি না কবে পাবো। তো সেটা একটা বড় স্ট্রেসের কারণ। অবশ্যই মানে টাকা ছাড়া সার্ভাইভ করা, যেখানে লাস্ট 2015-র পর থেকে ডিপেন্ডেন্ট হতে হয়নি, কন্টিনিউ কিছু না কিছু করেছি এবং পেয়েছি। তো সেই জায়গায় এবার হ্যাঁ বাড়িতে জানে না, ডেফিনেটলি ভিডিওটা যখন পোস্ট হবে তখন তারাও হয়তো জানতে পারবে। আমি জানি না তখনও টাকা পাবো কি পাবো না, মানে আমি এখনো নট শিওর কবে ডিবিটি টাকা দেবে, এখনো কিছু ক্লিয়ার না, কিচ্ছু বুঝতে পারছি না। তো জানি না, বাড়িতে শুধু মানে আমার বাড়িতে হচ্ছে মা বোন জানে, আর ওদিকে পিসিদেরকে জানিয়েছি, পিসিরা মানে কনসার্ন এই বিষয়ে জানতো ওরা, তো ওরা জেনেছে। আর হাজবেন্ড জানে, এই তো, আর কেউ এসা জানে না। দেখি এখন মানে এবার হ্যাঁ তো বলতেই পারো তোমরা তাহলে কেন কন্টিনিউ করছো, স্বাভাবিক মনে এটা মানে যারা এই ফিল্ডের নয় তাদের এই মনে প্রশ্নটা আসতেই পারে যে তাহলে কেন কন্টিনিউ করছি। বাট একটা এক্সপেরিয়েন্সটারও তো ম্যাটার করছে। আর যেহেতু ডক্টর ট্রাভেল বারণ করে দিয়েছেই, এবার মিনিমাম দেখি 6 মান্থসও যদি না পাই তাহলে হয়তো আমাকে একটা ডিসিশনে আসতে হবে, কারণ এইভাবে দিনের পর দিন আমার জমানো টাকা খরচা করে তো আমি কাজ করতে পারবো না। আর কাজেরও এক্সট্রিম প্রেশার, মানে আমি জানি না, মানে ঠিক আছে এরকমই প্রেশার হয়, অস্বীকার করছি না, বাট সব দিক থেকে আমার নিজের হেলথও দেখতে হবে, বেবির হেলথও দেখতে হবে। তো সব দিক থেকেই চেষ্টা করছি হ্যাপি থাকার। ওই আর কি আপাতত দেখি অগাস্ট অব্দি, দেখি অগাস্টে গিয়ে আমার 6 মান্থ যেহেতু হবে, তো তার মধ্যেও টাকা না পেলে একটা ডিসিশনে ডেফিনেটলি আসবো। আর টাকা পেলে এখন কপাল ভালো, তারপরে ডেফিনেটলি তারপরে ডিসিশন তারপরে হবে। আপাতত এই সিচুয়েশন। তো যাই হোক, এই সব মিলিয়ে আর কি হ্যাপি থাকার চেষ্টা চলছে। হ্যাঁ এইখানে আমার দুজন মানুষ খুব হেল্প করেছে। এক শাম্পি, আমার বোনের মতো, ও বেশ গাইড করছে। আর আরেকজন হচ্ছে কলকাতায় আমার একজন ডক্টর ফ্রেন্ড, সাইকোলজিস্ট, উনিও খুব হেল্প করছেন। তো এই আর কি আজকে ছিল স্ট্রেস রিলেটেড গল্প। আবার দেখি নতুন কোনো গল্প হলে আবার নেক্সট সুযোগ পেলে আবার এই জার্নির নতুন কিছু শেয়ার করব। ঠিক আছে, টিল দেন, টাটা।